নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আজকের এই ফাউন্ডেশন ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ শুধুমাত্র যে পিএসসি ক্লার্কশিপ এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটি তোমাদের হেল্প করবে এমনটা নয়, সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমরা একদম চ্যাপ্টার অনুযায়ী বিভিন্ন প্রশ্ন সিলেক্ট করেছি এবং পাশাপাশি আমরা অনেক এক্সপ্লেনেশন তথ্য এখানে ইনপুট করেছি। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, পুরো বিষয়টা নোট ডাউন করবে। ক্লাসটি অবশ্যই হেল্প হবে। আর তোমাদের প্রত্যেক দিন রাত্রি 8টার সময় বিষয়ভিত্তিক আমাদের এই ক্লাসগুলো অলরেডি চলে আসবে। তো সকলে কিন্তু ক্লাসটা দেখে একবার লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি আজকে। আর প্রত্যেকদিন সকাল 7টায় আমাদের বাছাই করা 40টি সেরা জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হয় পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে। তো চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ প্রয়াস 2024 জিকের উপরে আমাদের একটা সফট কপি বুক লঞ্চ হচ্ছে, যেটা অনস্ক্রিনে রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো দেখো আমরা এখানে প্রশ্ন উত্তর আকারে দেখবো। প্রথম প্রশ্ন কি রয়েছে বলছে, এখানে দেখো বলছে সিন্ধু সভ্যতার বৃহৎ যে স্নানাগার সেটি আবিষ্কৃত হয়েছে কোথায়। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে না জিজ্ঞেস করে, তো তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে ছিল। কোথায় ছিল? মহেঞ্জোদারো। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, এরপর এখানে অনেকগুলো এক্সপ্লেনেশন আমরা দেখে নেবো। দেখো মহেঞ্জোদারো সম্পর্কে, দেখো মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ, ঠিক আছে। বৃহৎ যে স্নানাগার সেটা মূলত ধর্মীয় কারণেই সর্বসাধারণের জন্য মানুষ কিন্তু সেখানে ব্যবহার করত। এছাড়াও এখানে বৃহৎ শস্যাগার ছিল, সেটাও এই মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছে। ব্রোঞ্জ নির্মিত যে নিত্যরত একটা নারী মূর্তি দেখা যায়, সেটাও কিন্তু এখানে আবিষ্কৃত হয়েছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখানে কাজে লাগবে বাবা, ঠিক আছে? যে কোনো এক্সাম দাও না কেন, এই পয়েন্টগুলো তোমাকে পরীক্ষায় স্কোর করবে। দেখো দাড়ি সমন্বিত যোগী পুরুষের একটা ছবি আমরা দেখতে পাই ইতিহাসের বইতে, দেখবে। তো সেটাও কিন্তু এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আচ্ছা, শিলে মাতৃমূর্তির ছবি দেখা যায়, সেটাও এখানে পাওয়া গেছে। তাঁতে বোনা বস্ত্রখণ্ডের সন্ধান মহেঞ্জোদারোতে। বিখ্যাত ষাঁড়ের ছাপযুক্ত শিল, প্রশাসনিক ভবনের অস্তিত্ব, এই সমস্ত কিছু মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আমরা অনেকগুলো সাইট আরো দেখবো, যেরকম কালীবঙ্গান, লোথাল। একটু ধৈর্য ধরে তোমরা প্রত্যেকে বিষয়টা দেখে নাও। এগুলো তোমাদের কিন্তু এখানে রিভিশন প্লাস তোমাদের এক্সপ্লেনেশন গুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই রিক্যাপ করতে ইজি হবে। কালীবঙ্গান দেখো এসছে কালো চুড়ির থেকে, অর্থাৎ ব্ল্যাক ব্যাঙ্গেল থেকে। কাঠের লাগোয়াল অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করছে কোথায় পাওয়া গেছে, তো এটাও কিন্তু কালীবঙ্গানে পাওয়া গেছে। উটের হাড়ের যে খোঁজ, ঠিক আছে, বোনস অফ যে ক্যামেল, সেটা পাওয়া গিয়েছে এখানে। 1953 সালে সাইটটা আবিষ্কার করেন কে? লুইগি পিও টেসিসোরি, ঠিক আছে। বর্তমানে অবস্থান হচ্ছে রাজস্থান এবং এটা ছিল ঘাগর হাকরা নদীর তীরে। অর্থাৎ কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত তোমাকে জিজ্ঞেস করলে উত্তরটি হবে ঘাগর হাকরা নদীর তীরে। পাশাপাশি লোথাল সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আমি দিয়েছি। লোথাল কে আবিষ্কার করে? ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করেছে 1954 সালে এসআর রাও। তোমাকে জিজ্ঞেস করতে পারে লোথাল কোন নদীর তীরে অবস্থিত, তুমি বলবে স্যার ভোগাবা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, লোথাল শব্দের অর্থ কি? স্যার লোথাল শব্দের অর্থ মানে মাউন্ড অফ ডেড বা মৃতের তোমরা স্তূপ বলতে পারো। কৃত্রিম পোতাশ্রয়ের প্রমাণ পাওয়া গেছে, বহুবার পরীক্ষা এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষায়। আচ্ছা, বিশ্বের প্রাচীনতম বন্দর যদি বলি, লোথালে ছিল। পাশাপাশি ধান চাষের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে এই লোথালে। এছাড়াও আমাদের জাহাজের ছবিযুক্ত সিল পাওয়া গেছে, কোনো পরিমাপক যন্ত্র, তারপর হচ্ছে মানে পুঁতি তৈরি কারখানায় সমস্ত কিছু পাওয়া গেছে লোথালে, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্নের পর আমরা দেখব, বলছে বৈদিক যুগে ধানকে কি বলা হতো। অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের এইভাবেই প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করবো এই ক্লাসটিতে এবং পাশাপাশি সমস্ত সাবজেক্টে। তো বৈদিক যুগে গমকে বলা হতো হচ্ছে ব্রীহি, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে বৈদিক যুগে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করতাম আমরা, সেইগুলো একটু দেখবো এখানে। দেখো ধান বা শস্যকে আমরা ব্রীহি বা বিসি বলতাম, গমকে বলতাম গোধুমা, এক ধরনের ধাতু হচ্ছে কি অয়স, সেনানীকে বলতাম সেনাপতি। আচ্ছা, গ্রামিণী, গ্রামের প্রধানকে বলা হতো, গ্রামের বিচারককে কি বলা হতো? গ্রাম্যবাদী। গাভী বলা হতো গাবকে, আর গরুকে বলা হতো আগ্ন, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখবে পরীক্ষাতে কিন্তু বহুবার জিজ্ঞেস করেছে। তো এটার সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে বৈদিক যুগের প্রধান দেবতা ছিল ইন্দ্র। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো এখানে অনেকগুলো আমি পয়েন্ট দিয়েছি। ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, সোম হচ্ছে গাছের দেবতা, আর পৃথিবীর দেবতা, অগ্নি আগুনের দেবতা, মরু হচ্ছে ঝড়ের দেবতা এবং বরুণ জলের দেবতা নামে পরিচিত। তো প্রধান দেবতা ছিল ইন্দ্র, ঠিক আছে, ইনি হচ্ছেন প্রধান দেবতা।
পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা আপডেট তোমাদের দিয়ে দিই। তুমি যদি এই মুহূর্তে রাজ্যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমার জন্য একটি গুড নিউজ রয়েছে। কারণ পিএসসি ক্লার্কশিপ স্পেশাল আমরা মক টেস্ট লঞ্চ করেছি। 50টি মক টেস্ট তোমরা পাবে, বেশি কিছু বলবো না। যারা নিতে আগ্রহী, এই মুহূর্তে 70% অফ চলছে। মাত্র 99 রুপিসের বিনিময়ে 50টি প্র্যাকটিস সেট, যেখানে 4000 এমসিকিউ এবং ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে বিষয়। চাইলে তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইংলিশ গ্রামার রয়েছে, সমস্ত বিষয়ের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো নেক্সট প্রশ্ন। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রয়েছে কোন মণ্ডলে? অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, এটাও পরীক্ষায় এসছে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে এখান থেকে চ্যাপ্টার অনুযায়ী এবং পরীক্ষায় এসেছে এইভাবে তৈরি করা। ওকে, তো এটার সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে তৃতীয় মণ্ডলে। ঋগ্বেদে যে গায়ত্রী মন্ত্র সেটা আমরা তৃতীয় মণ্ডলে পাই। অপশন বি হবে সঠিক উত্তর। পাশাপাশি আমরা এক্সপ্লেনেশন একটু দেখে নেবো। এখানে দেখো দেখো বলা হচ্ছে ঋগ্বেদ ভারতের তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। এটা যদি আমরা সব থেকে ওল্ডেস্ট লিটারেচার বলি কোনটা, সেটা হবে এই আমাদের ঋগ্বেদ। ওকে, আচ্ছা নেক্সট, মানব জাতির প্রথম আইন বলা হয় এই ঋগ্বেদকে, এবং এটিতে 1028টি শ্লোক রয়েছে। 1028টি শ্লোক, এটাও কিন্তু পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে ডাইরেক্টলি, ঠিক আছে। নেক্সট, ঋগ্বেদ আবৃত্তিকারী, যারা ঋগ্বেদকে আবৃত্তি করতো তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো হোত্রী। তো ডাইরেক্ট তোমাকে এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। পাশাপাশি বলছে প্রাচীনতম মণ্ডল কোনটা? দ্বিতীয় এবং সপ্তম মণ্ডল। নেক্সট, বর্ণাশ্রমের কথা প্রথম উল্লেখিত হয়েছে দশম মণ্ডলে, এবং এটা হচ্ছে পুরুষ সূক্তে। ওকে, সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত গায়ত্রী মন্ত্র রয়েছে তৃতীয় মণ্ডলে। নেক্সট আমরা দেখব সরস্বতী নদীকে দেবী রূপে উল্লেখ করা হয়েছে। তোমাকে প্রশ্ন করবে ঋগ্বেদে কোন নদীকে দেবী রূপে উল্লেখ করা হয়েছে? উত্তরটি হবে সরস্বতী নদীকে। পরবর্তী আমরা দেখব হচ্ছে সামবেদ। দেখো সামবেদ সম্পর্কে অনেকগুলো তথ্য আমরা দেখবো এখানে। গানের সুর সম্পর্কিত যে শ্লোক, তার যে সংকলন, সেটাকেই বলা হয় সামবেদ। এই সামবেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ঘরানার উৎস। সামবেদের আগের নাম ছিল হচ্ছে সমন, যার অর্থ হলো সুর, এবং এখানে স্তোত্র ছিল 1603টি, 1603টি স্তোত্র ছিল। আর যারা পাঠ করতো সামবেদকে তাদেরকে বলা হতো উদ্গাত্রী। ওকে, উদ্গাত্রী বলা হতো। এরপরে আমরা দেখবো এখানে যজুর্বেদ সম্পর্কে। তো প্রত্যেকটি বেদ এখানে আমাদের রিভিশন হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু শুধু যে প্রশ্ন দিয়ে দিচ্ছি এরকম নয়, তোমাদের আমি এই জন্যই বললাম যে এটি একটি ফাউন্ডেশন ক্লাস হতে চলেছে। ফাউন্ডেশন এই কারণেই স্যার, কারণ পুরো জিস্ট আমরা এখানে পাবো হিস্ট্রি, ঠিক আছে। তো যজুর্বেদ সম্পর্কে আমরা দেখবো। পাঠকারীদের বলা হতো উদভার্য, এবং রাজ্য ও বাজপেয় যজ্ঞের কথা যদি আমরা প্রথম কোথাও পেয়ে থাকি সেটা যজুর্বেদে উল্লেখ করা আছে। যাগযজ্ঞের মন্ত্র ও আচরণ বিধি এখানে রয়েছে। পাশাপাশি শতপথ যে ব্রাহ্মণ, সেটাও কিন্তু এই যজুর্বেদেরই অংশ। আচ্ছা, 1549টি স্তোত্র এখানে কিন্তু ছিল। এরপর আমরা অথর্ববেদ সম্পর্কে একটু দেখে নিই। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস হচ্ছে আমাদের এই অথর্ববেদ। নামে অথর্ব হলেও কাজে কিন্তু নয়, কারণ এইখানেই আমরা চিকিৎসার কথা উল্লেখ পাই। পরীক্ষাতে তোমাকে জিজ্ঞেস করবে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস কোন বেদ থেকে আমরা পেয়ে থাকি। 4টে বেদের নাম দিল, তোমাকে উত্তর করতে হবে অথর্ববেদ। 1 নাম্বার তুমি পেয়ে গেলে। আচ্ছা, অনার্যদের সম্পর্কে বলা হয়েছে এই অথর্ববেদের মধ্যেই রয়েছে। ভারতীয় মানে জাদুবিদ্যা, যে কালা জাদু, সেটাও কিন্তু এখান থেকে রয়েছে। মোট 730টি শ্লোক কিন্তু এখানে রয়েছে, এবং 6000টি মন্ত্র। পাশাপাশি এর আদি নাম ছিল অথর্বাঙ্গিরাস। এরপরে আমরা কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো, যেমন প্রত্যেকটি বেদকে আমরা 4টে ভাগে ভাগ করি: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা দেবদেবীর স্তোত্র, ব্রাহ্মণ হচ্ছে যাগযজ্ঞের বিধিনিষেধ, আরণ্যক বৃদ্ধ বয়সে অরণ্যবাসীর ধর্ম জীবনযাপন, উপনিষদ ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স, গীতারও ইংরেজি অনুবাদ করেন তিনি। উপনিষদ শব্দের অর্থ হচ্ছে পাশে বসা। সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক কথাটি আছে মুন্ডক্য উপনিষদে, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে ডাইরেক্টলি কোশ্চেন করে এক্সামিনার। মোট 108টি উপনিষদ রয়েছে। দেখো পুরো ক্লাসটা এইভাবে রয়েছে, তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, নোট ডাউন করতেই হবে। পড়াশোনা যদি সঠিকভাবে করতে চাও তাহলে তোমার জন্য এই ক্লাসগুলো অবশ্যই জীবন পাল্টে দেবে, যদি জিকে তোমরা পড়তে চাও, ঠিক আছে। কেমন লাগছে প্রত্যেকে ক্লাসটা জানিও, এবং কোথা থেকে ক্লাসটা দেখছো, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, পার্টিকুলার ডিস্ট্রিক্ট এবং জায়গার নামটা মাস্ট তোমরা লিখো প্রত্যেকটা স্টুডেন্ট। 5 নম্বর প্রশ্ন দেখবো আমরা। দেখো নিম্নের কোন মহাজনপদটি সর্বদক্ষিণে অবস্থিত ছিল? যদি আমরা সব থেকে দক্ষিণে দেখি, এটা রিসেন্টলি
কেপিএসআই তে জিজ্ঞেস করছিল ভাই, কলকাতা পুলিশে জিজ্ঞেস করছিল। সর্ব দক্ষিণের যে মহাজনপদ তার নাম হচ্ছে অশোক, এটা কিন্তু মহারাষ্ট্রের দিকে অবস্থিত। চলো আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। অশোকের রাজধানী ছিল পাটনা, বর্তমানে অবস্থান পৈঠান, মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে। ষোড়শ মহাজনপদ বৌদ্ধ ধর্মের কোথায় রয়েছে? অঙ্গুত্তর নিকায় থেকে আমরা জানতে পারি। বৎস, বৎস পুরবংশ কৌশম্বিতে স্থানান্তরিত হয়েছিল। সব থেকে শক্তিশালী শাসক ছিল উদয়ন এবং রাজধানী ছিল কৌশম্বী। হয়ে গেল। পাশাপাশি আমরা আরো অনেকগুলো তথ্য দেখবো এখানে, যেমন মহাজনপদের মধ্যে অবন্তী, অবন্তীর রাজধানী উজ্জয়িনী, পরীক্ষায় তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। অবন্তীর রাজা ছিল কে? প্রদ্যুৎ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ শাসকও তিনি ছিলেন। কোশল জনপ্রিয় শাসক প্রসেনজিৎ, এবং প্রসেনজিতের বোনের সাথে বিম্বিসারের বিবাহ হয়েছিল, এটি তোমাকে মনে রাখতে হবে, যার রাজধানী ছিল সাবন্তী। 6 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? ডাইরেক্ট তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে। তুমি উত্তরটি বলবে স্যার এটা তো আমি আপনার কাছে পড়েছিলাম, তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী বিষয় দেখে নেব এক্সপ্লেনেশন কি রয়েছে। দেখো গিরিব্রজ, গিরিব্রজ ছিল বিম্বিসারের রাজধানী। যেহেতু বিম্বিসার এসছে, তাহলে গিরিব্রজ কার রাজধানী ছিল? বিম্বিসারের রাজধানী। গিরিব্রজের পাশেই রাজগৃহ, বর্তমানে যেটা আমরা রাজগীর নামে পরিচিত জানি, সেটা নতুন নগরে পত্তন করেছিলেন কে? ওই তিনিই করেছিলেন, মানে বিম্বিসার। পাশাপাশি বিম্বিসার চিকিৎসক জীবককে পাঠিয়েছিলেন কোথায়? অন্যতম যে মগধের রাজ্য উজ্জয়িনী, ষোড়শ মহাজনপদ। ঠিক আছে, সেইখানে কার জন্য পাঠিয়েছিলেন? প্রদ্যুতের জন্ডিস হয়েছিল, তার চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন জীবককে। এটাও পরীক্ষাতে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করে। আচ্ছা, বিম্বিসারের রাজত্বকালে মহাবীর ও গৌতম বুদ্ধ তার সমসাময়িক ছিলেন। তাহলে মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক কোন শাসক ছিলেন? বিম্বিসার, এটাও প্রশ্ন করতে পারে। আবার বিম্বিসারের সমসাময়িক কারা ছিল? মহাবীর এবং গৌতম বুদ্ধ, এটাও ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। নেক্সট দেখো, বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। তোমাকে জিজ্ঞেস করবে শ্রেণিক কার উপাধি ছিল, তুমি বলবে বিম্বিসারের। নেক্সট অজাতশত্রু, দেখো কুনিক নামে পরিচিত ছিল। অজাতশত্রুকে কুনিক নামে পরিচিত। লিচ্ছবি রাজকন্যা চেল্লোনার গর্ভজাত সন্তান হলেন অজাতশত্রু। এরপর দেখো পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন এই অজাতশত্রু, পিতৃ হত্যাকারী বলা হয় তাকে। চলো নেক্সট আমরা দেখবো 7 নম্বর প্রশ্ন। 1921 সালে মোপালা বিদ্রোহ শুরু হয় কোথায়? অ্যানসিয়েন্ট, মিডাইভেল এবং মডার্ন হিস্ট্রির সমস্ত কম্পাইলেশন করে সেরা জিকে এবং এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাসটি তোমাদের কথা ভেবেই আমরা তৈরি করেছি। ইটস আ ফাউন্ডেশন ব্যাচ, বাট ফ্রি অফ কস্ট অন ইউটিউব। তোমাদের জন্য প্রথম করাচ্ছি আমরাই। আশা করছি ক্লাসটি ভালো লাগছে। যদি ভালো লাগে ডু লাইক প্রত্যেকে এক্ষুনি। তো 1921 সালে মোপালা বিদ্রোহ কেরালায় হয়েছিল, এই প্রশ্নটা আমি কিন্তু অনেকবার করিয়েছি ক্লাসে। আচ্ছা, এরপর দেখো বিভিন্ন বিদ্রোহ কত সালে কোথায় হয়েছিল, এইটা আমরা একটু দেখে নেব। দেখো নীল বিদ্রোহ কোথায় হয় বাবা? না, নীল বিদ্রোহ হয়েছিল স্যার, আচ্ছা এখানে আর একটা বিষয় রয়েছে। আচ্ছা হ্যাঁ, এই পয়েন্টগুলো একটু তোমরা দেখে নাও প্লিজ। এখানটা ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ যদি বলি, সেটা এই মোপালা বিদ্রোহ, এবং মোপালা বিদ্রোহের নেতা ছিল সৈয়দ আলী এবং সৈয়দ ফাজি। আচ্ছা, বিভিন্ন বিদ্রোহ কোথায় হয়েছিল, যেরকম নীল বিদ্রোহ পরীক্ষায় জিজ্ঞেস করে, 1859 সালে হয়েছিল। বাংলাতে হয়েছিল, বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ছিল নেতা। রামসি বিদ্রোহ মহারাষ্ট্রে হয়েছিল 1879 সালে, বাসুদেব বলবন্ত ফাঁড়কে ছিল নেতা। চম্পারণ আন্দোলন বিহারে 1917 সালে, মহাত্মা গান্ধী ছিল নেতা। মাদারিবাসীর নেতৃত্বে আওয়াধে 1921 সালে হয়েছিল একা বিদ্রোহ। WBCS 2021 প্রশ্ন পরীক্ষাতে ডাইরেক্ট এসছে। আর এই নীল বিদ্রোহ নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই, কারণ সমস্ত পরীক্ষায় জিজ্ঞেস করে। চলো নেক্সট প্রশ্ন, সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? ভেরি গুড কোয়েশ্চেন, পরীক্ষাতে তোমাকে জিজ্ঞেস করে দিতেই পারে আজ নয় কাল। সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন, কত সালে প্রণয়ন করেন, এইভাবে জিজ্ঞেস করতে পারে। তো সূর্যাস্ত আইন বেসিক্যালি প্রণয়ন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস, কান বড় বড়, কর্নওয়ালিস। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কত সালে স্যার? 1793 সালে। ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞেস করে। কর্নওয়ালিস কোডের প্রবর্তন করে আইন সম্মুখে বিধিবদ্ধ করেছিলেন তিনি, এবং তৃতীয় মহীশূর এবং শ্রীরঙ্গপত্তমে সন্ধি স্বাক্ষর করেছিলেন এই কর্নওয়ালিস। পাশাপাশি তাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে প্রতি বছর আমরা সিভিল সার্ভিস ডে কোন দিনটিতে পালন করে থাকি। যদি তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেখে থাকো তাহলে অবশ্যই বলতে পারবে। নেক্সট প্রশ্ন, ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। অপশন সি উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী এক্সপ্লেনেশন আমরা দেখে নেব ডেকান এডুকেশন সোসাইটি সম্পর্কে। এর প্রতিষ্ঠাতা ভিএস চিপলুনকার, বিজি তিলক, জিজি আগারকার, এই তিনজন ব্যক্তি ছিলেন এর প্রতিষ্ঠাতা। এটা প্রতিষ্ঠা হয় মহারাষ্ট্রের পুনেতে,
এটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে। 1884 খ্রিস্টাব্দে এটা এস্টাবলিশড হয়েছিল। দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। অনেকবার পরীক্ষাতে এসছে। কত সালে প্রতিষ্ঠা হয়? 1905 সালে। কোথায় প্রতিষ্ঠা হয়? বোম্বেতে প্রতিষ্ঠা হয়। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন ম্যাডাম ব্লাভাস্কি এবং কর্নেল ওলকট নিউ ইয়র্কে 1875 সালে। তো পাশাপাশি আমি অনেকগুলো পয়েন্ট তোমাদের রাখছি যাতে তোমাদের কিন্তু অনেক ইনফরমেশন গ্যাদার করতে সুবিধা হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? তো এটার সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। এটা খুবই ইজি কোয়েশ্চেন, ইটস আ কোয়াইট ইজি কোয়েশ্চেন। তো অপশন সি হবে সঠিক উত্তর। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল। জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আমরা এরপর দেখে নেব। দেখো বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময় গঠিত হয়। পরীক্ষায় 1 নম্বর তুমি পেয়ে গেলে, এটা জানলে। পরবর্তী বলছে অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। তাহলে কে প্রতিষ্ঠা করে বাবা জাতীয় কংগ্রেস? অ্যালান অক্টাভিয়ান হিউম বা এ ও হিউম। প্রথম সম্মেলন আয়োজিত হয় 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে ডব্লিউ.সি. ব্যানার্জির নেতৃত্বে, এবং প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত, আর প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তৈবাজি। 1929 সালে জওহরলাল নেহরু লাহোরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1938 সালে হরিপুরাতে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, প্রশ্নে বলছে দেখো নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? 4টে অপশন দিয়েছে, বলছে কোথায় নেই। তো এইখান থেকে আমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তো আকবরের যে সমাধি নেই এটা লাহোরে হয়ে যাবে, স্থাপত্য নিদর্শন নেই। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো আগ্রাতে রয়েছে আগ্রা ফোর্ট, এটা আকবর বানিয়েছে। ফতেপুর সিক্রিতে 5 মহল বুলন্দ দরওয়াজা। দিল্লিতে বিভিন্ন মনুমেন্ট তৈরি করেছেন। তো 3টে জায়গাতে রয়েছে, বাট লাহোরে কিন্তু কোনো আকবরের যে স্থাপত্য নিদর্শন সেটা কিন্তু পাওয়া যায়নি। ওকে, পরবর্তী প্রশ্ন। দেখো আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল? তো এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করে। আলমগীর বলা হয় ঔরঙ্গজেবকে। অপশন ডি হবে সঠিক উত্তর। ঔরঙ্গজেব সম্পর্কে যত তথ্য আমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে, যত রকমের প্রশ্ন হয়, এরপরে আমরা দেখে নেব। ঔরঙ্গজেব 1665 থেকে 1707, অর্থাৎ মরেছিল কবে জিজ্ঞেস করে ডাইরেক্টলি 1707 খ্রিস্টাব্দে। দেখো 1659 সালে ঔরঙ্গজেব দারাকে পরাজিত করেন এবং তার দ্বিতীয়বার রাজ্যাভিষেক হয়েছিল। 1659 সালে তিনি আলমগীর উপাধি ধারণ করেছিলেন। তিনি জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। 1662 সালে মীর জুমলা বাংলার শাসনকর্তা কোচবিহার এবং আহোম রাজ্য আক্রমণ করেছিল। মুদ্রার কলমা খোদাই নিষিদ্ধ করেছিলেন তিনি। দরবারে তিনি নওরাজ উৎসব ঝাড়খা দর্শন বন্ধ করেন। এইটা জিজ্ঞেস করে ঝাড়খা দর্শন বন্ধ করেছিল কে? তুমি বলবে ঔরঙ্গজেব। পরবর্তী ইনফরমেশন বলছে ফতেয়া ই আলমগীর এর প্রণেতা কে? ঔরঙ্গজেব। তাকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হয় আলমগীরের পাশাপাশি। ঔরঙ্গজেব লালকেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেছিলেন। এছাড়াও ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন দাক্ষিণাত্য ক্ষতই ঔরঙ্গজেবকে ধ্বংস করেছে। রিসেন্টলি ফুড এসআইএ এটা দিয়েছে পরীক্ষায় প্রশ্ন। পাশাপাশি দেখো নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছেন ঔরঙ্গজেব। দশেরা উৎসব বন্ধ করেন ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। যাব আমরা পরবর্তী প্রশ্ন। আব্দুর রাজ্জাক কার সময় ভারতে এসেছিলেন? 13 নম্বর প্রশ্ন। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় দেবরায়ের সময় আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। এরপরে তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে দেয় বিভিন্ন তথ্য এখান থেকে, সেইগুলো আমরা একটু দেখে নেবো। এখানে দেখো দ্বিতীয় দেবরায় ছিলেন কে? সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আহমেদ শাহ তার আমলে বিজয়নগর আক্রমণ করেন। তিনি লেখেন মহানাটক শুদ্ধনীতি এবং গঙ্গা বেটকার বা হাতি শিকারী উপাধি নেন। ডিন্ডিমা ছিল তার সভাকবি, পরীক্ষাতে জিজ্ঞেস করতেই পারে কারণ সভাকবি একটা গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট দেখো তার সময় পারস্য দূত আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহর এবং প্রথম বুক্কা হচ্ছে এর প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মের সাথে যুক্ত প্রতীকটি কোনটি? তো এটাও কিন্তু খুব একটি ভালো প্রশ্ন। গৌতম বুদ্ধের জন্মের সাথে যুক্ত প্রতীকটি হচ্ছে কোনটা? সঠিক উত্তর হবে ষাঁড়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো গৌতম বুদ্ধের জীবনে 5টি গুরুত্বপূর্ণ এরকম ঘটনা বা প্রতীক রয়েছে যেগুলো যুক্ত, সেইগুলো আমরা এক এক করে দেখে নেব। দেখো জন্ম, এর সাথে যুক্ত হচ্ছে পদ্ম এবং ষাঁড় দুটোই। মহাবিনিশ্রমণ ঘোড়া, নির্বাণ বোধিবৃক্ষ, প্রথম ধর্ম প্রদেশ চাকা, মৃত্যু এবং মহাপরিনির্মাণ যেটা স্তূপ এর সাথে যুক্ত। তোমাদের এখান থেকে পরীক্ষাতে ডাইরেক্ট এইভাবেই প্রশ্ন হবে। কোনটার মানে কি অনেক সময় জিজ্ঞেস করে না, অনেক সময় জিজ্ঞেস করে, বাট এইটা কিন্তু ইম্পর্টেন্ট। যে ছকটা আমি দিলাম এটা ইম্পর্টেন্ট। চলো 15 নম্বর প্রশ্ন।
আচ্ছা, গৌতম বুদ্ধের আদি নাম হচ্ছে সিদ্ধার্থ, এবং গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, বিন্দুসারকে অমিত চেতাস বলা হয়েছে, এর উৎস কি? মানে বিন্দুসারকে যে অমিত চেতাস বলা হয়, এটা কোথায় বলা হয়েছে, এটা আমাকে বলতে হবে বাবা। সঠিক উত্তরটি হয়ে যাবে স্ট্র্যাবো, অপশন সি, অপশন সি। বিন্দুসারের বিবিধ নাম এবং উৎসগুলো আমরা একটু দেখবো এখানে। দেখো, সংস্কৃত সাহিত্যে বিন্দুসারকে বলা হয়েছে অমিত্রাঘাত। আচ্ছা, অমিত চেতাস বলছে অন্য জায়গায়, রাজভাল্লি বলছে সিমসেরি, স্ট্র্যাবো বলছে অমিত চেতাস, ফা ফিনচুলিন বিন্দুপালা। নেক্সট প্রশ্ন, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? তো আবুল ফজল কার দরবারে একজন ঐতিহাসিক ছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে আবুল ফজল আকবরের দরবারে ছিলেন। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো, আকবর কিসের রচয়িতা? আবুল ফজলের রচয়িতা। এটা অনেক সময় জিজ্ঞেস করে, মানে আবুল ফজল কিসের রচয়িতা, সরি, আকবর নামা। ওকে, দেখে নাও একটু। এবং আইনে আকবরের রচয়িতা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহোম। অপশন সি উইল বি ইউর কারেক্ট অ্যান্সার। এরপরে অনেকগুলো তথ্য আমরা একটু এখানে দেখে নেব। দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে আলেকজান্ডার কানিংহাম দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল, এবং জন মার্শাল 1902 সাল থেকে 1928 সাল পর্যন্ত ভারতের যে প্রত্নতাত্ত্বিক জরিপ কার্য তার মহাপরিচালক ছিলেন। সিন্ধু সভ্যতার দুটি মূল শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো তার কৃতিত্বে খনন কার্য দ্বারা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? তো ক্লাসটা যদি ভালো লাগছে, আমি তোমাদেরকে আরো একবার বলবো, প্লিজ প্রত্যেকে একবার কমেন্ট করে দাও। তো বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। অপশন ডি হবে সঠিক উত্তর। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে অনেকগুলো তথ্য আমরা দেখবো। দেখো, পাগলা রাজা নামে পরিচিত কে? মোহাম্মদ বিন তুগলক। রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে কে স্থানান্তরিত করেছিল? মোহাম্মদ বিন তুগলক। মুদ্রা ব্যবস্থা, সেটা আবার তামার মুদ্রা, চালু করেছিলেন তিনি। 1329 থেকে 30 সালে একটি টোকেন মুদ্রা চালু করেছিলেন এই মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন বাহমান সহ 1347 খ্রিস্টাব্দে। অনেক ইনফরমেশন দিচ্ছি তোমাদের, ইনফরমেশন লিখে লিখে কিন্তু তোমাদের হাত ব্যথা হবে, বাট তোমাদের লিখতে হবে, কারণ পরীক্ষাতে জিজ্ঞেস করবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট 19 নম্বর প্রশ্ন। এখনো অনেক প্রশ্ন রয়েছে, কারণ 50টি প্রশ্ন এবং এক্সপ্লেনেশন সহযোগের এই ক্লাস একটু তো লেন্দি হবেই, আর ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। 19 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের কোন শাসক অধীনতামূলক মিত্রতা নীতিতে সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন? পরীক্ষা, হেন কোনো পরীক্ষা নেই যে আসেনি এই প্রশ্নটা। সঠিক উত্তরটি হয়ে যাবে নিজাম আলী। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। চলো এক্সপ্লেনেশন দেখে নিই একটু আমরা এখানে। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড ওয়েলেসলি। 1 নম্বর তুমি পরীক্ষায় পেলে। 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই সন্ধিতে স্বাক্ষর করে। 1799 সালে মহীশূর ছিল এই সন্ধিতে স্বাক্ষরকারী দ্বিতীয় রাজ্য। পরীক্ষাতে যদি টাফ করে, তোমাকে এটাই জিজ্ঞেস করবে যে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী দ্বিতীয় রাজ্য কোনটি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মহীশূর। ওকে, আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলো কি ছিল এইগুলো একটু আমরা দেখে নেব। শর্ত কি ছিল? 1 নম্বর, যে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে কোম্পানির বশ্যতা স্বীকার করতে হতো, 1 নম্বর শর্ত। 2 নম্বর বলছে সংশ্লিষ্ট যে দেশীয় রাজ্যগুলিতে একদল ইংরেজ সৈন্য এবং ইংরেজ রেসিডেন্ট রাখতে হতো, এটা কিন্তু মাস্ট ছিল। আচ্ছা, সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহের জন্য মিত্রতাবদ্ধ রাজ্যকে নগদ টাকা বা রাজ্যের একাংশ ছেড়ে দিতে হতো, এটাও কিন্তু 3 নম্বর শর্তে বলা হয়েছে। 4 নম্বর শর্ত, অধীনতামূলক মিত্রতা নীতি, কোম্পানির বিনা অনুমতিতে অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ বিগ্রহ করা যেত না, অর্থাৎ মিত্র রাজ্যগুলির বৈদেশিক নীতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্ধারণ করে দিত। 5 নম্বর শর্ত, চুক্তিবদ্ধ রাজ্যে ইংরেজ ছাড়া অন্যান্য সমস্ত ইউরোপীয়কে তাড়িয়ে দিতে হতো, এটাই কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত ছিল। 6 নম্বর শর্ত, এই সব বশ্যতার বিনিময়ে কোম্পানি সেই রাজ্যকে আভ্যন্তরীণ বিদ্রোহ, বৈদেশিক আক্রমণ এবং অন্যান্য বিপদ থেকে রক্ষা করত। তো এই গেল অধীনতামূলক মিত্রতা নীতি। চলো 20 নম্বর প্রশ্ন, ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, এই উক্তিটি কার? ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, এই উক্তিটি কার? সঠিক উত্তরটি হবে লালা লাজপত রায়। অপশন সি উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? সঠিক উত্তরটি হবে বিপিন চন্দ্র পাল। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তো এরপরে আমরা অনেকগুলো তথ্য দেখবো সিপাহী বিদ্রোহ সম্পর্কে। দেখো, লর্ড ক্যানিং এর আমলে 1857 সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলেই এর নাম সিপাহী বিদ্রোহ বা সিপাহী মেচনি নামে পরিচিত। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে বহুবার পরীক্ষাতে আসা একটি প্রশ্ন। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন ভিডি সাভারকার বা বীর সাভারকার। সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলেছেন মার্ক্সবাদী ঐতিহাসিকরা। এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং জমিদারগণ এখানে কিন্তু পার্টিসিপেট করেনি। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন। র্যালে কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তরটি হবে 1902 সালে র্যালে কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়, যার প্রতিবেদন অনুসারে 1904 সালে মানে ইউনিভার্সিটি অ্যাক্ট বা আইন পাস হয়। 1902 সালে লর্ড কার্জন স্থাপন করেছিলেন এই র্যালে কমিশন। আচ্ছা, সভাপতি ছিলেন স্যার টমাস র্যালে এবং অন্যতম সদস্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন। 1880 সালে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1880 সালে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। এরপর আমরা দেখব একটু এক্সপ্লেনেশন। দেখো, ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীরা প্রতিষ্ঠা করে। 1878 সালের সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু। আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? দেবেন্দ্রনাথ ঠাকুর পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। 3 আইন বা 3 অ্যাক্ট এটা পাস করেছিলেন কেশবচন্দ্র সেন 1872 সালে। আচ্ছা, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে। হয়ে গেল। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখবো আমরা। প্রকাশ্যে কে প্রথম ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন? তো এটা হচ্ছে একমাত্র ব্যক্তি মাদাম কামা। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, 1907 খ্রিস্টাব্দে জার্মানিতে মাদাম কামাই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রকাশ্যে কিন্তু উত্তোলন করেছিলেন। মাদাম কামা ভিকাজি রুস্তম কামা তাকে ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয়। স্বাধীনতা সংগ্রামী মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করার জন্য ফাঁসি দেওয়া হয় 1909 সালে। নেক্সট 25টা প্রশ্ন আমরা দেখে নিলাম, এখনো 25টি প্রশ্ন রয়েছে। খালসার প্রতিকৃত কে? তো খালসা প্রথা বা খালসা যে একটা নিয়ম সেটার প্রতিকৃত হলেন গুরু গোবিন্দ সিং। অপশন এ হবে সঠিক উত্তর। চলো এরপরে আমরা মানে শিখ ধর্ম সম্পর্কে অনেকগুলো তথ্য এখানে দেখে নেব আমরা। দেখো, শিখ ঐতিহ্যের প্রতিষ্ঠাতাকে গুরু নানক 1469 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে জন্মগ্রহণ করেন। গুরু নানক পরীক্ষা একবার জিজ্ঞেস করেছে। গুরু গ্রন্থ সাহিব হল শিখদের দ্বারা পঠিত এবং পূজা করা পবিত্র গ্রন্থ। পঞ্চকয়ের প্রবর্তক পরীক্ষা জিজ্ঞেস করেছে গোবিন্দ সিং। জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরুকে অর্জুন দেবকে হত্যা করেছিল আর ঔরঙ্গজেব হত্যা করেছিল নবম শিখ গুরুকে। নেক্সট, কনিষ্কের রাজধানী ছিল কোনটি? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো, এখানে এক্সপ্লেনেশন অনেকগুলো তথ্য দেওয়া হয়েছে। শকাব্দের প্রচলন করেছেন কে? কনিষ্ক। তিনি কুষাণ বংশের রাজা ছিলেন এবং 78 এডিতে সিংহাসন আরোহণ করেন। কনিষ্কের দরবারে চরক এবং সুশ্রুত ছিলেন। কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ছিলেন। 78 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডলবনে চতুর্থ যে বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ সম্মেলন সেটার কিন্তু এস্টাবলিশড বা তোমরা বলতে পারো পরিচালনা করেছিলেন হচ্ছে কে? কনিষ্ক। নেক্সট 27 নম্বর প্রশ্ন। বেগম হজরত মহল 1857 সালে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কোথা থেকে? সঠিক উত্তরটি হবে লখনৌ। অপশন সি। ভিডি সাভারকার 1857 সালে যে মহাবিদ্রোহ তাকে ভারতীয় স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন। একটু আগে আমরা দেখলাম প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে এবং 1857 সালের যে 8ই এপ্রিল ফাঁসি কার্যকরে নির্ধারিত হয়েছিল, বাট তার আগের দিন মানে 10 দিন আগে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়ে যায়। দেখো, কোন জায়গা থেকে কারা পার্টিসিপেট করেছিল এটা জিজ্ঞেস করে। দিল্লি থেকে জেনারেল বখত খান, কানপুর থেকে নানা সাহেব, বিহার থেকে কনওয়ার সিং, বারেলি থেকে খান বাহাদুর, ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই। 28 নম্বর প্রশ্ন। মোহাম্মদ ঘুরি কার বিরুদ্ধে ভারতে তার শেষ অভিযান চালিয়েছিলেন?
তো ভারতের শেষ অভিযান চালিয়েছিলেন কার বিরুদ্ধে? সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে 28 নম্বর প্রশ্ন, 1206 খ্রিস্টাব্দে খোকরদের বিরুদ্ধে। অপশন ডি উইল বি এর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অ্যানি বেসান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদান করেন কত সালে? সঠিক উত্তরটা হবে 1914, 1914। অ্যানি বেসান্ত ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ সমাজতান্ত্রিক, থিওসফিস্ট এবং নারী অধিকার কর্মী তথা বক্তা, রাজনৈতিক দলের সদস্য। 1917 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট, অমোঘ বর্ষ ছিলেন একজন বিখ্যাত কি? অমোঘ বর্ষ ছিলেন একজন বিখ্যাত রাষ্ট্রকূট রাজা। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন আমরা দেখবো 31 নম্বর প্রশ্ন, চরক রাজ চিকিৎসক ছিলেন কার? মানে কার রাজসভায় একজন রাজ চিকিৎসক ছিলেন চরক? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে কনিষ্ক। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চৈতন্য মহাপ্রভু কত সালে জন্মগ্রহণ করেন? ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করতে পারে। 1486 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সময় নিচের মধ্যে কে কাঞ্চির শাসক ছিলেন? পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। বিষ্ণু গোপা সঠিক উত্তর। ওকে, দেখো এখানে বলছি কাঞ্চির রাজা বিষ্ণু গোপা সমুদ্রগুপ্তের কাছে পরাজিত দক্ষিণের শাসকদের তালিকায় উল্লেখ করা হয়েছে তাকে। সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে এর উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা যাব 34 নম্বর প্রশ্ন, মৌর্যদের রাজস্ব বিভাগে নিম্নলিখিতদের মধ্যে কে সাম্রাজ্যের সমস্ত রাজস্ব সংগ্রহের দায়িত্বে ছিলেন? সঠিক উত্তরটা হবে সমহাত্র। অপশন ডি। পরবর্তী প্রশ্ন, মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে বর্তমানে অবস্থিত? খুবই ভালো একটি প্রশ্ন। সঠিক উত্তরটা হবে জয়পুর। অপশন সি। মহাজনপদ সম্পর্কে আমরা একটু দেখে নেব। 16টি মহাজনপদ, তার রাজধানী এবং বর্তমান যে অঞ্চল। দেখো, মহাজনপদ কাশী, বর্তমান অঞ্চল বারাণসী এবং রাজধানী বারাণসী ছিল। কোশল, বর্তমান অঞ্চল হচ্ছে অযোধ্যা, রাজধানী ছিল সাবন্তী। অঙ্গ, পূর্ব বিহার এবং এর রাজধানী ছিল চম্পানগরী। মগধ, বিহার হচ্ছে বর্তমান অঞ্চল, গিরিব্রজ ছিল রাজধানী। বৈশালী রাজধানী ছিল বিজির এবং উত্তর বিহার বর্তমান জায়গা। বৎসর রাজধানী ছিল কৌশম্বী। সুরসেনের রাজধানী ছিল মথুরা এবং মথুরা কিন্তু আগেও ছিল, মানে বর্তমানে যেখানে অবস্থিত। নেক্সট দেখো আরো অনেকগুলো রয়েছে এখানে। মৎস্য, অবন্তী, কান্ধার, কম্বোজ, অশোক। এই অশোকটা পরীক্ষাতে অনেকবার এসছে তোমাদের, এটা একটু মাথায় রেখো। সর্বদক্ষিণ অবস্থিত মহারাষ্ট্রে, গোদাবরী উপত্যকায়, পাটনা মানে এটা রাজধানী ছিল। তো এই হচ্ছে 16টি মহাজনপদের লিস্ট তোমাদের দিলাম, তাদের রাজধানী দিলাম। নেক্সট 36 নম্বর কোয়েশ্চেন, কোন সালে আকবর গুজরাটের বিরুদ্ধে বিজয় স্মরণে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ শুরু করেন? সঠিক উত্তর হবে 1575, 1575। তো এখানে আমরা আকবর সম্পর্কে অনেক তথ্য দেখে নেব। দেখো, আকবর 1556 থেকে 1605 টেনিওর। জন্ম হচ্ছে সিন্ধু প্রদেশের অমরকোটে 1542 খ্রিস্টাব্দে। মাত্র 13 বছর 4 মাস বয়সে তিনি সম্রাট হয়েছিলেন। জায়গিরদার প্রথা আকবর কিন্তু প্রবর্তন করেছিলেন, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে। আচ্ছা, 1576 সালে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপকে মুঘলদের কাছে পরাজিত হয় রানা প্রতাপ। আকবর 1576 সালে রাজমহলের যুদ্ধে বাংলার করনানী বংশের পাঠান সুলতান দাউদকেও কিন্তু পরাস্ত করেছিলেন। আকবর দেখো 1586 সালে কাশ্মীর এবং 1593 সালে সিন্ধু প্রদেশ জয় করেছিলেন। পাশাপাশি তিনি মানে রাজস্ব মন্ত্রী ছিল আকবরের টোডরমল, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, তাই বলে দিলাম। টোডরমল প্রবর্তিত যে ভূমি রাজস্ব নীতি ব্যবস্থা সেটাকে জাবতি প্রথা বলা হয়। আচ্ছা, 1582 সালে জাবতি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কে? আকবর নিজে। চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলছে দেখো, কোন সালে গুজরাটের বাহাদুর শাহ মান্ডু দখল করেন? তো মান্ডু দখল করেছিল 1531 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন বইটি সুরদাসের লেখা নয়? সুরদাসের লেখা বই নয় কোনটা রে বাবা? সুরাসাতসাই। তো সুরদাস সম্পর্কে একটু দেখিনি আমরা। সুরদাস ছিলেন একজন বিখ্যাত অন্ধ হিন্দু ভক্তিবাদী, 16শ শতাব্দীতে বিরাজমান এবং তিনি পাশাপাশি ছিলেন গায়ক, যিনি সুরসাগর, সুরাবলী, সাহিত্যলহরী ইত্যাদি কর্মের জন্য পরিচিত। সুরসাগর তার সেরা রচনা। 16th সেঞ্চুরিতে কৃষ্ণ এবং রাধার প্রেম যে বর্ণনা সেটা রয়েছে এই সুরসাগরে। সুরদাস কৃষ্ণের প্রশংসায় রচিত গানের জন্যই ফেমাস পার্সন। নেক্সট প্রশ্ন,
রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়েছিল? তো রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে 1905 সালে, 1905। পাশাপাশি এক্সপ্লেনেশন অজস্র তথ্য তোমাকে এক্সামের জন্য প্রিপেয়ার করতে সহায়তা করবে। ভারতীয় যে রেলওয়ে বোর্ড এস্টাবলিশ হয়েছিল 18 ফেব্রুয়ারি 1905। রেলওয়ে বোর্ড হলো ভারতীয় রেলের সর্বোচ্চ সংস্থা, সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান হচ্ছে জয়া বর্মা সিনহা, মহিলা একমাত্র যিনি হয়েছেন। ভারতের প্রথম রেল চালু হয় 1853 সালে, রেলের জনক বলা হয় ডালহৌসিকে। দেখো এমন এমন জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন ক্রিয়েট করেছি, কোনো জায়গা কিন্তু বাদ যাওয়ার নয়। নেক্সট, 1930 সালে স্বাধীনতার ঘোষণাপত্র প্রতিশ্রুতির খসড়া কে তৈরি করেন? স্বাধীনতার ঘোষণা খসড়া তৈরি করেছিলেন কে? মহাত্মা গান্ধী, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পাশাপাশি 41 নম্বর প্রশ্নের দিকে আমরা নজর দেব, নিচের কোনটি মহাত্মা গান্ধীর প্রথম আমৃত্যু উপবাসকে চিহ্নিত করে? তো সঠিক উত্তর হবে আহমেদাবাদ যে মিল স্ট্রাইক হয়েছিল সেটাই হচ্ছে আমৃত্যু উপবাস। 9 আগস্ট 1925 ভারতীয় ইতিহাসে পরিচিত কেন বা উল্লেখযোগ্য কেন? কারণ কাকোরি ট্রেন রবারি এটা হয়েছিল। দেখো কাকোরি ষড়যন্ত্র সম্পর্কে একটু আইডিয়া করে নাও এখানে। 9 আগস্ট 1925 সালে কাকোরি লখনৌর মধ্যে সংগঠিত হয়েছিল। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত ছিল এবং মেন মাথারা ছিল রামপ্রসাদ বিসমিল্লা, আসফুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, চন্দ্রশেখর আজাদ, শচীন্দ্র বক্সি, কেশব চক্রবর্তী, মন্থনাথ গুপ্ত, মুকুন্দি লাল, বানওয়ালি লাল, কুন্দল লাল এবং এই ডাকাতের সাথে যুক্ত ছিলেন এনারা। পরবর্তী প্রশ্নে আমরা যাব, 43 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? সঠিক উত্তরটি হবে ভিনসেন্ট স্মিথ, অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা যাব, 44 নম্বর প্রশ্ন, দেখো এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে। হরিসেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি। দেখো এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেন। তাহলে হরিসেন কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি জানতে পারলাম। এখানে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী নিয়ে লেখা আছে। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি, রচনা করেন আইহোল প্রশস্তি। পশ্চিমবঙ্গ শিলালিপি কলঙ্গরাজ খারবেল, জুনাগড় শিলালিপি সকরাজ রুদ্রদামন। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কার সময় ভারতে এসছেন? সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের সময়, অপশন ডি। দেখো প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক পর্যটকগণ যার সময় এসেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল ফাহিন, হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধন এবং অলবিরুনি মাহমুদের সময় এসেছিল। ওকে, মাত্র আর কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা দেখে নেবো এখানে। তো চলো পটপট দেখে নিই আমরা। দেখো ঋগ্বেদে মোট কতগুলি শ্লোক রয়েছে? প্রথমে আমরা আলোচনা করলাম 1028টি শ্লোক রয়েছে ঋগ্বেদে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কোন বেদে কতগুলো স্তোত্র রয়েছে আমি দিয়েছি, যেরকম যজুর্বেদে 1549টি, ঋগ্বেদে 1028টি, সামবেদে 1603টি এবং অথর্ববেদে 713টি। নেক্সট প্রশ্ন, সোমপুরি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সোমপুরি বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী আমরা দেখে নেব, দেখো এখানে বিভিন্ন প্রাচীন যে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। দেখো ওদন্তপুরী গোপাল প্রতিষ্ঠা করেন, পাশাপাশি বিক্রমশিলা ধর্মপাল, সোমপুরী ধর্মপাল, জগদ্দল রামপাল, বল্লভী ভট্টরাক্ষ। নেক্সট প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগ দশক, অপশন ডি। হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেন বিম্বিসার উপাধি শ্রেণী, রাজধানী ছিল গিরিব্রজ রাজগীর এবং শেষ রাজা নাগদশক তার মন্ত্রী শিশুনাগকে হত্যা করে সিংহাসনে বসে। 49 নম্বর প্রশ্ন, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সঠিক উত্তর। দেখো 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। সহযোগিতায় ছিলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গাঙ্গুলি। সভা এবং সমিতি প্রতিষ্ঠাতা বম্বে অ্যাসোসিয়েশন 1852 সালে দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করে। এমবি রাঘাবাচারী 1884 সালে, মাদ্রাজ জনসভা, ডন সোসাইটি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, শ্যামজি কৃষ্ণবর্মা, হোম রুল লীগ সোসাইটি। শেষ প্রশ্ন, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি বা বাবু শ্রেণীর সংগঠন বলেছেন কে? লর্ড ডাফরিন হবে সঠিক উত্তর, অপশন সি। অনেক তথ্য দেখা দেওয়া রয়েছে কংগ্রেস দল সম্পর্কে। কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক বা সেফটি ভাল্ব বলেছেন হিউম।
জিন্না কংগ্রেসকে ক্ষমতালোভে মত্ত এক সংস্থা বলেছেন। কংগ্রেসের শান্তিপূর্ণ স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন লর্ড কার্জন। এবং অশ্বিনী কুমার দত্ত বলেছেন 3 দিনের তামাশা। অরবিন্দ বলেছেন ভারতীয় বিজাতীয় কংগ্রেস পরীক্ষায় আসে। সৈয়দ আহমদ থিওডর ব্যাগ বলেছেন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ কংগ্রেসী আন্দোলন। 51 নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলছে, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন কে? জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ উইল। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো প্রথম সভাপতি যদি আমরা দেখি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ফার্স্ট যে সেশন সেটা হয়েছিল। মুসলিম সভাপতি ছিলেন ফার্স্ট যিনি বাদরুদ্দিন তৈবাজি থার্ড সেশনে, এবং দ্বিতীয় মুসলিম সভাপতি ছিলেন ফিরোজ শাহ মেহতা। 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। রহিমতুল্লাহ সাহানি ছিল ফার্স্ট সভাপতি সেখানকার। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যোগাযোগ ছিল কোন দেশের সাথে? সঠিক উত্তরটি হবে জার্মানি। তো এই ছিল আজকের ক্লাসের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইতিহাস থেকে। পরের দিন সমস্ত বিষয় আমাদের পরপর ক্লাস আসবে প্রতিদিন রাত্রি 8টায়, এবং এই ক্লাসগুলো তোমাদের সমস্ত এক্সামের জন্য কাজে লাগবে। পাশাপাশি তোমরা যে স্ট্যাটিক জিকে প্রিপারেশন নিতে চাও, কমপ্লিট হ্যান্ড রিটেন বাংলা ভাষায় হাতে লেখা সফট কপি হিসাবে আমাদের কিন্তু স্ট্যাটিক জিকের বই রয়েছে, চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, আর স্ট্যাটিক জিকে বই পেয়ে যাবে বাড়িতে বসেই। যদি ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো, সমস্ত আপডেট পাওয়ার জন্য লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে।